বউ, ও বউ, আরে কোথায় গেলে গো? বউ, ও বউ। আসছি গো আসছি, সবে বড়ি বসানো শেষ করলাম। হাত ধুয়ে আসতে তো একটু সময় লাগে নাকি? তা হ্যাঁ গো, তোমার কোদাল সারাই করা হলো? না গো বউ, কামার তো মুখের ওপরেই বলে দিল এটাকে ফেলে দিয়ে নতুন একটা কোদাল কিনে নিতে। একে আর সারানো গেল না গো। তা নতুন একটা কোদাল কিনে নিলেই তো হয় নাকি? কি যে বলো বউ, এটা আমার দাদু কষ্ট করে 6 পয়সা জমিয়ে কিনেছিল। দাদু চাষ করত, সোনার ফসল ফলতো, আবার এটা দিয়ে আমার বাবাও চাষ করত। আহ, গোলা ভরা সোনালী ধান মজুদ থাকতো, বুঝলে? এমন করে 6 পয়সা নষ্ট করে ফেলবো বলো? কিপটেমি বাদ দিয়ে যেটা দরকার সেটা তো করতেই হবে। কোদাল ছাড়া জমির মাটি সমান করবে কেমন করে শুনি? পাশের বাড়ির মদনের থেকে ওর কোদালটা এনে দাও না বউ, তাহলে তো এবারের মতো সামলে নেওয়া যায়, তাই না? ওদের কোদালটা যদি কাজ করতে গিয়ে ভেঙে যায়, তখন তো ওদের নতুন কোদাল কিনে দিতে হবে। তার চেয়ে নিজেদের কোদাল কেনা কি ভালো নয়? বললেই হলো, ভেঙে গেলে সারাই করে এনে দেব। আমার মাথায় কি বুদ্ধি নেই নাকি? শোনো বউ, লোকে বলে চাষিদের গাটে গাটে বুদ্ধি। লোকে ঠিকই বলে, তবে ওটা চাষিদের নয়, তাঁতিদের হবে। হাত মুখ ধুয়ে এসো, পাট পাতার বড়া বানিয়েছি, খাবে এসো। কিন্তু আমার কোদাল, কোদাল না হলে চাষের কাজ কিভাবে এগুবে? সকাল সকাল আবার কোদাল নিয়ে শুরু করলে? শোনো, মহাজনের কাছ থেকে পয়সা ধার নিয়ে বীজ কিনতেই হবে। গেলবার তো ভালো ফসলও হয়নি। তুমি ওনার থেকে আর কটা টাকা বেশি নিয়ে একটা কোদাল কিনে নাও। ফসল উঠলে তখন সব টাকা শোধ করে দিও। আরে বাপরে, ভালো বলেছো তো বউ। তাহলে আর দেরি করব না, আমি বরং মহাজনের সাথে দেখা করে আসি। এসে দুজন একসাথে খাবো, কেমন? ঠিক আছে, ভাঙা কোদাল দেখে তারপর যাও। ও হ্যাঁ, যাচ্ছি তাহলে। এ কি, কাচারি ঘর ফাঁকা কেন? মহাজন কোথায় গেলেন? মহাজন, ও মহাজন, মহাজন গো, মহাজন। না, মহাজন তো আশেপাশেও নেই, গেল কোথায়? পয়সা নিয়ে ঘরে না গেলে তো বউ রাগ করবে। আমি যে কি করব? কিরে, এই কে তুই? মহাজন, আমি রতন, ওই পূব দিকে আমার ঘর। ও, রতন চাষি, তা এখানে কি করছিস বাপু? আমি তো আপনার কাছে এসেছি মহাজন, আমার একটা কোদাল কেনার টাকা চাই, সাথে চাষ করার জন্য কিছু টাকা চাই। 4 বিঘা জমিতে ধানের চাষ করব। সব জমি কি তোর? না মহাজন, কিছুটা আমার, বেশিরভাগটাই ভাগের। আপনি যদি আমাকে কটা টাকা দিয়ে সাহায্য করেন তবে বড় উপকার হয়। আরে, অমন করে বলছিস কেন? আমি তো তোদের উপকার করব বলেই বসে আছি রে। তবে বাবা রতন, শুধু শুধু কি আর আমি কতগুলো টাকা দিতে পারি বল? আমারও তো সংসার আছে, তোমাকে যে কিছু জমা রাখতে হবে। আমি তো আমার বাড়ির জমির কাগজ এনেছি মহাজন সাহেব, আমাকে পুরো 7,000 টাকা দিন। আমি কিন্তু ফসল বিক্রি করে তবে টাকা ফেরত দেব বলে দিলাম। তা দিও, কিন্তু এর বেশি দেরি হলে তোমার বাড়ি কিন্তু আমাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাই হবে। কি খবর রতন ভাই? কতদিন পরে আইলা আমার দোকানে। এই পথ কি ভুইলা গেছো নাকি? না গো, ভুলবো কেন?
আসলে গেলবার ফসল যা হলো। আচ্ছা, তা তোমার কাছে ভালো শাড়ি হবে নাকি? কি যে কও, গ্রামের সব থেকে নাম করা শাড়ির দোকান আমার। দেশ বিদেশের সব রকম শাড়ি আমার কাছে পাইবা, বুঝলা? কি শাড়ি ভালো হবে গো দোকানি ভাই, বলো তাড়াতাড়ি। এই যে দেখো এই শাড়িটা, এর নাম হইল গিয়া ঢাকাইয়া শাড়ি। বাজার এইটার বিরাট নাম। তা তুমি শুধু রং পছন্দ করো, বাকিটা আমার উপর ছাইড়া দাও। একটা টুকটুকে লাল রঙের শাড়ি দাও, পাড়টা যেন চওড়া হয় দেখো। আর শোনো, কাপড় কিন্তু সেরা হওয়া চাই। বউটার একটা টুকটুকে লাল রঙের শাড়ির বড্ড শখ। এইটা নিয়ে যাও, দামটা একটু বেশি, তাই শাড়িটা দেখো। আহা, কি দারুণ কারুকাজ, কত যত্ন নিয়ে বানানো হয়েছে, দেখো একবার। শাড়ির ব্যাপারে অত বুঝি না আমি, তবে ফসলের কথা বলো, চারা গাছ দেখেই বলে দিতে পারি। তা তোমাকে কত দিতে হবে শাড়ির জন্য? পুরা 300 টাকা। হাতে নাইরা দেহ রতন ভাই, পুরা তোলার মতন কোমল, রেশমের মতো নরম, আর হাতের কাজ চমৎকার। 300 টাকা? ওরে বাপরে, এত টাকা এই শাড়ির দাম? হইব না কেন, ভালো জিনিসের দাম তো একটু ভালো হইবই, তাই না? ভাতের চাল আর পোলাও কি এক জিনিস নাকি? আচ্ছা যাও, তোমার লাইগা 2 টাকা কমাই দিলাম, তুমি 298 টাকা দাও। তবে এর কমে কিন্তু পারবো না, বইলা দিলাম। তাহলে রেখে দাও, ফসল উঠলে বরং আসবো। যাই গো, বীজ আর কোদাল নিয়েই ফিরে যাই। অযথা আমার সময়টা নষ্ট কইরা গেলা, আর যত সব। আরে রতন, রাস্তার চারপাশে এত আলো আর তোমার মুখ এত অন্ধকার, কি হয়েছে? ও তুমি, হাতে এত কিছু নিয়ে কোথায় যাচ্ছ একা একা? আমার কথা পরে শোনো, আগে বলো তো, সব সময় হাসি মুখে থাকা রতন মিয়ার মুখ এত গম্ভীর কেন? বউয়ের জন্য একটা শাড়ি কিনতে চেয়েছিলাম, তা আর হলো না। গেল বছর তো একটা সুতোও কিনে দিতে পারিনি, কিন্তু বাজারে যা আগুন দাম, শাড়ি কেনা হয়নি বলেই মনটা ভালো না। তা হ্যাঁ হ্যাঁ গো পলাশ, তোমার কি হলো? আর কি বলি বলো তো, মহাজনের কাছ থেকে জমি বাড়ি বন্ধক রেখে কিছু টাকা ধার নিয়েছিলাম, কিন্তু পরপর দুবার সব ফসল নষ্ট হয়ে গেল। ভালো দাম তো দূরের কথা, দুবেলা পরিবারের ভালো খাবারই জোটে না। মহাজনের কাছ থেকে নেওয়া সময় শেষ, আর তো থাকা গেল না। মহাজনকে বলে আর একটু সময় বাড়িয়ে নিতে। তার কি চেষ্টা করিনি? তবে সে একটা দিনও বাড়তি দিতে চাইল না। পরিবার নিয়ে শহরের এক ঝুপড়িতে উঠেছি, ওরা সেখানেই আছে। এখন আমি বাকি সব নিয়ে যাচ্ছি। বলো কি গো, এত কিছু হয়ে গেল, কিছুই জানতে পারলাম না। মহাজন তো এমন লোক না। সে যে কেমন, দেনা করলে বুঝতে পারতে। আজ সকালেই তো বাড়ির জমি দিয়ে 7,000 টাকা নিলাম, সে তো খুব সুন্দর কথা বলল। সময় মতো পরিশোধ করে দিও, আমার মতো পোড়া কপাল যেন তোমার না হয়, বুঝলে? কিন্তু অচেনা জায়গায় গিয়ে কি করবে তুমি? কি আর করব, দিনমজুরি করব, অন্য যে কোনো কাজ করব, কিন্তু চাষাবাদ আর নয়। সবাই যদি চাষাবাদ ছেড়ে দেয়, দেশটার কি হবে ভাই বলো তো? আগে নিজের পরিবার, ঘরে খাবার না থাকলে দেশ দিয়ে কি করব? আমি চলি গো, অনেকটা পথ যেতে হবে। আর শোনো, তুমি আমার বন্ধু, তোমার আর ভাবির আমার নতুন ঘরে নেমন্ত্রণ রইল গো। সে হবে একদিন, তুমিও গ্রামে এসো বেড়াতে, কেমন? তা তো আসবই, নারীর টান কি অত সহজে ভোলা যায়? তা ঠিক।
আজ তাহলে চলি, আবার সময় করে এসো, দেখা হবে কেমন? আচ্ছা চলি বন্ধু, চলি। লোকটাকে কত করে খেয়ে যেতে বললাম, শুনলো না আমার কথা। সূর্য মাথার উপর থেকে নামতে শুরু করেছে, পেটে দানা পানিও পড়েনি, তারপরও কাজ আর কাজ। কোথায় গেলে গো? আমাকে একটু সাহায্য করো। তুমি এসে গেছো, যাও ওগুলো সব রেখে গোসলটা সেরে এসো, আমি এক্ষুনি খাবার বাড়ছি। সে কি, তুমি এখনো না খেয়ে বসে আছো? তোমাকে রেখে একা একা কেমন করে খাবো? মহাজনের থেকে একটু বেশি সময় নিয়েছো তো। না গো, ফসল উঠতেই পয়সা দিয়ে দিতে হবে। কিন্তু তোমার মন খারাপ কেন, কি হয়েছে? তোমার জন্য একটা শাড়ি দেখে এসেছি, টাকার অভাবে কিনতে পারিনি, কিন্তু ফসল উঠলে তোমাকে সুন্দর একটা শাড়ি কিনে দেব। ফসল উঠলেই তো আনন্দ, আমার শাড়ি চুড়ি কিচ্ছু লাগবে না, তবে আমাকে একটিবার বাবার ভিটায় নিয়ে যেও, তাহলে আমার ঈদের চেয়েও বেশি আনন্দ হবে গো। বেশ, এবার না হয় এক পক্ষকাল আমরা তোমার বাবার সাথে কাটিয়ে আসব। এখন এগুলো রাখতে তো দাও, নাকি সব কথা এভাবেই বলবে? ও হ্যাঁ হ্যাঁ, যাও তুমি, আমি খাবার বাড়ছি। বাপ রে, কি যে কাঠ ফাটা রোদ পড়েছে! এত গরমে কি করে যে কাজ করব, কি করে যে বীজ ফেলবো? বৃষ্টির দেখা নেই, সেচের এত দাম, সব দিকেই শুধু টাকা আর টাকা। তারপরেও যদি ফসলের দাম ভালো না পাই, তবে যে কি হবে? রতন, তোর তো জমি প্রস্তুত হয়নি রে। তোর ফসল তাহলে কবে উঠবে, আর কবে তুই আমার দেনা ফেরত দিবি শুনি? 4টে মাস মাত্র, এর মধ্যেই সব মিটে যাবে। তাই? তা বেশ, তবে এক এক মাসের জন্য তোকে 1000 টাকা বেশি দিতে হবে। 7,000-এর সাথে 4 মিলিয়ে মোট 11,000 টাকা দিতে হবে, বুঝলি? কি বলছেন মহাজন সাহেব, এত টাকা? আগে তো এমন কথা বলেননি। তুই তো টাকা নিয়েই হুড়মুড় করে চলে এলি, আমাকে কিছু বলার সুযোগ দিয়েছিস? শোন, আমার সোজা কথা, এমন কারবার করেই তো আমার পেট চলে রে। তাই বলে মাসে 1000 টাকা? তোর যদি এতই আপত্তি থাকে, তাহলে তুই আমার টাকা ফেরত দে, আর তোর জমির কাগজ নিয়ে নে। এখন এত টাকা আমি কোথায় পাবো? সব টাকাই তো আমি খরচ করে ফেলেছি। তাহলে আমার কথা না মেনে তোর আর কোনো উপায় নেই, তুই মন দিয়ে কাজ কর। আমি বরং যাই, আজ আবার উত্তর পাড়ায় কাজ আছে, বুঝলি? বাড়ি দখল করতে হবে রে। টাকা বড্ড বাজে জিনিস, বুঝলি রতন? টাকা বড্ড বাজে জিনিস, থাকলেও সমস্যা, আবার না থাকলেও বিপদ। হায় হায়, আমি এ কোন ফাঁদে পা দিলাম! হায় বিধাতা, আমাকে সাহায্য করো, আমি যেন আমার ফসল দিয়েই সব দেনা শোধ করতে পারি, বাপ দাদার ভিটে যেন ছাড়তে না হয়। একা একা কি এত কথা বলছো দাদা? ও কি গো, আজও তোমার মন খারাপ? মহাজন এখন যা বলে গেলেন, তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে, জানো? কি বলেছে? প্রতি মাসে 1000 করে দিতে হবে বেশি, তাই না? তুমিও জানো এটা? তা জানবো না? মিষ্টি কথায় টাকা ধার দিয়ে আমাকে সর্বশান্ত করলো, আজ আমার চোখের সামনে আমার বাড়ি দখল নেবে। তাই তো শেষবারের মতো আমাদের ভিটাটা দেখতে এলাম। মহাজন মানুষ নয় গো, মহাজন মানুষ নয়, ও একটা দানব, ও ভূমিদস্যু।
যেমন করে পারি, যেখান থেকে পারি, ওর হাত থেকে আমাকে বাঁচতেই হবে। আর এই গ্রামের বাকি কৃষকদেরও বাঁচাতে হবে। ডাঙায় বাস করে বাঘের সাথে শত্রুতা করে আর কি হবে বলো? তোমার যেন আমার মতো অবস্থা না হয়। কোনো সাহায্য লাগলে জানিও। আমি এখন আসি, কেমন? ঠিক আছে। কি গো, এসেই বসে পড়লে? হাত মুখ ধুয়ে এসো, আমি ঠান্ডা পানি দিচ্ছি আর হাওয়া করছি, তুমি খুব আরাম পাবে। আমার সর্বনাশ হয়ে গেছে বউ, আমি সব হারাতে বসেছি। আমাদের সামনে যে ভয়ানক বিপদ। পলাশ ভাইয়ের সাথে পুকুর পাড়ে আমার দেখা হয়েছিল, সে আমাকে সবটা বলেছে। তুমি ভেঙে পড়ো না, বিপদে আমরা ভয় পাবো না। দরকার হলে না খেয়ে দিন কাটাবো, তবু ভিটে মাটি হাতছাড়া করবো না। কিন্তু এত টাকা আমাকে কে দেবে? আমাদের ফসলের ক্ষেত দেবে। আমাদের ফসলের ক্ষেতে আমরা সোনার ফসল ফলাবো এবার। কিন্তু কি করে? তুমি আর আমি মিলে রাত দিন পরিশ্রম করব। তুমি দেখো, বিধাতা আমাদের এবার নিরাশ করবেন না। আমার মনের জোর তুমি কিছুটা বাড়িয়ে দিলে, কিন্তু শেষ রক্ষা হবে কি? ওগো, চারা বোনা তো শেষ, কিন্তু পানির ব্যবস্থা না করলে তো সব শুকিয়ে যাবে। কি করা যায় বলো তো? আকাশের দিকে দেখো বউ, বিন্দু বিন্দু মেঘ জমেছে। আজ নয়তো কাল বৃষ্টি হবেই। বৈশাখ শেষ হতে চলল, বৃষ্টি হবে না এটা আবার হয়? তুমি ঠিকই বলেছো। চলো, আজকের মতো আমরা ঘরে ফিরে রান্না বান্না শেষ করি, কাল আবার আসবো। খিচুড়ি রান্না করো বউ। এই গরমে খিচুড়ি? পাগল হলে নাকি তুমি? ডাল আর সেদ্ধ ভাত করবো, বুঝলে? ঠান্ডা হাওয়া দিচ্ছে, তুমি দেখো রান্না শেষ হওয়ার আগেই বৃষ্টি শুরু হবে গো। উফ, এত গরম পড়েছে, রান্না করা যেন সবচেয়ে কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। ও বউ, রান্না হলো তোমার? আহ, বাতাসে রান্নার কি দারুণ গন্ধ বেরিয়েছে। আহ, এই গরমে খিচুড়ি খেলে লোকে তোমায় পাগল বলবে, বুঝলে? বলেছিলাম না আজ বৃষ্টি আসবেই। বৃষ্টি এলে যদি গরমটা একটু কমে, আর এতে আমাদের ক্ষেতের ফসলও ভালো হবে। আহ, বৃষ্টির মধ্যে ধোয়া ওঠা গরম খিচুড়ি পেলে আর কি চাই। কিন্তু এই সুখের দিন আমার কপালে সহ্য হবে তো? দিন যাচ্ছে আর মনের মধ্যে ভয় বাসা বাঁধছে। চুপটি করে খাও, বিধাতা ভালো কিছু করবেন নিশ্চয়ই, তার উপর ভরসা রাখো। আমি যে কেন তোমার মতো সবকিছু সহজ করে ভাবতে পারি না। সারাদিন ক্ষেতের দিকে তাকিয়ে কি এত দেখো? বাড়ি যেতে হবে না? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আনাজপত্র আনতে তো দোকানে যেতে হবে নাকি? যাচ্ছি তো, এমন ফসল দেখেও শান্তি লাগে। কদিন পরেই ফসল কাটা শুরু হবে। সবাই একসাথে ফসল কাটা শুরু করলে কাজে সাহায্য করার জন্য কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমি বলি কি, তুমি আর আমি মিলে আগে কিছু ধান কেটে রাখলে তো মজুরদের আর কোনো টাকা দিতে হতো না। আরে বাহ, তুমি তো ভালোই বলেছ। কিন্তু তুমি ধান কেটে বাঁধতে পারবে? ধান কাটা মোটেও সহজ নয় কিন্তু। কঠিন হবে কেন? তবে তুমি আমাকে ভরসা না করলে একটু দেখিয়ে দিও। আমি তো ভাবছি ধানের সাথে খড় আর বিচুলিগুলো বিক্রি করে দেব, যাতে খড়ে একটু বাড়তি পয়সা আসে। সত্যিই, লোকে বলে সংসার সুখের হয় রমণীর গুণে।
বড্ড হাঁপিয়ে গেছি, কিন্তু নিজেদের ক্ষেতের ফসল ঘরে আনতে কি যে মজা। তুমি আমাকে সব সময় সাহায্য করো, আজ আমি তোমাকে রান্নার কাজে সাহায্য করব। থাক থাক, ও আমি একাই সামলে নেব। তুমি নদীতে যাও, গোসল সেরে বরং কিছুটা পানি নিয়ে এসো। বউ, ও বউ, এসো এসো। কি হয়েছে? অমন করে ডাকছো কেন? ওমা, নদী যে আমাদের ঘরে চলে এসেছে গো। হায় হায়, বন্যার পানিতে যে সব ভেসে গেল। এত পরিশ্রমের প্রতিদান এই দিল বিধাতা। শোনো, কেটে আনা ধান আর দরকারি সব নিয়ে চলো চালের ওপর উঠে বসি, তারপর যা আছে ভাগ্যে। কেমন? দুটো দিন হয়ে গেল, শুকনো মুড়ি চিবিয়ে চিবিয়ে দিন কেটে গেল। ফসলের মাঠ পানির নিচে, আর যে না খেয়ে জলের উপর থাকতে পারছি না। তাও কয়েকদিন বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে আর কদিন যাবে বলো তো? আমি শুধু মহাজনের কথা ভাবছি। আর তো মাত্র কটা দিন, তারপর যে পায়ের তলার মাটি আর মাথার ওপর ছাদ কিছুই থাকবে না গো। আমি বাবার কাছে যাব, বাবার যতটুকু আছে বাবা আমাকে তার সাধ্য মতো ঠিকই সাহায্য করবে। না গো, তুমি কষ্টে আছো জানলে সে হয়তো তোমাকে সাহায্য করবে, কিন্তু তোমার ভাই ভাবিদের কাছে তোমার মান ক্ষুণ্ণ হবে তো। জান দেব, তবে মান দেব না আমি। উপায় একটা বের হবেই হবে। পানি তো নেমে গেছে, কিন্তু এবার এবার কি হবে? এবার যে সব গ্রামবাসী একসাথে মহাজনের কোপে পড়বে। ফসল গেল, ঘরও গেল। এবার আমরা কোথায় যাব? রতন, ভাবি, ও তো একটু মাঠে গেছে, তা আপনি এখানে? বন্যার কথা শুনেই আসতে চেয়েছিলাম, কিন্তু এদিকে কোনো নৌকায় আসতে চাইনি। আপনাদের জন্য কিছু তো করতেও পারিনি, সামান্য কিছু এনেছি, যতটুকু আমার সাধ্য। আশা করি এতে অন্তত কয়েকটা দিন আপনাদের কেটে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। রতন কোথায় গেছে? মহাজনের সাথে কথা বলতে। এবার কি যে হবে? ঘরে যা ধান আছে দুবেলা চলে যাবে, কিন্তু ঘরে যদি না থাকে তাহলে ধান দিয়ে কি হবে? আর সবটা বিক্রি করলেই বা কি? ধারের টাকা তো আর শোধ হবে না। এবার পুরো গ্রামবাসীকেই হয়তো গ্রাম ছাড়তে হবে। এত চিন্তা করবেন না, বিধাতা আছেন, অত্যাচারী কখনো রেহাই পাবে না। জোট বেঁধে কোনো লাভ নেই। কার কি হয়েছে ওসব আমি জানি না বাবু। সবাই যে যার বাড়ি আমাকে কালকের মধ্যে দখল দিয়ে যাবে। এখন যাও, যাও সকলে। এত ভিড় আমার একদমই ভালো লাগে না। মুখ হাত ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। খাবার কোথায় পেলে? পলাশ ভাই এসেছিলেন, ওনার নিয়ে আসা খাবারই রান্না করেছি। ওহ বউ, সবকিছু গুছিয়ে নাও, আমাদের কালই গ্রাম ছেড়ে চলে যেতে হবে গো। মহাজন একটাবারও বন্যার কথা চিন্তা করলো না। তুমি এসে ভালোই হলো। তোমার ওখানে যদি একটা কাজের ব্যবস্থা করা যেত। সেটা দেখা যাবে, ওসব নিয়ে ভেবো না। বসে আছো কেন? একটু ঘুমিয়ে নাও। তুমি তো পায়চারি করছো, তুমি বরং একটু জিরিয়ে নাও।
মহাজনেরা চিরকাল চাষিদের এমন করেই শোষণ করে। আমি যে কেন এমন ফাঁদে পা দিলাম, আমার সব চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। তোমাকেও তোমার শখের কিছুই দিতে পারিনি। বড় সাত করে এই ভিটে বউ হয়ে এসেছিলাম, একটু একটু করে সবটা নিজের মতো সাজিয়েছি। আজ কেমন করে সব সেরে যাবো বলো তো? কি করে ঘুম আসবে? ইচ্ছে করছে ছুটে পালিয়ে যাই, এমন দিন দেখতে যেন না হয়। পালিয়ে কি আর বাঁচা যায়? যা হবে তা দেখা যাবে। আরে কি হয়েছে? এই মহাজনকে পুলিশ ধরে নিয়ে গেছে। সে সবাইকে ঠকিয়ে জমি আত্মসাৎ করত। এবার বুঝবে মজা। তাতে কি হবে? ফিরে এসে তো সেই আগের মানুষই হবে সে। আর আমাদের জমির কাগজপত্র এখনো মহাজনের কাছেই। তাতে কি, পুলিশ সবাইকে তাদের জমির কাগজ ফেরত দেবে, আর সবাই আগের মতোই তাদের বাড়িতে থাকবে। তুমি ফিরবে না? না গো, ফেরত তো তোমরা পাবে। আমার সবকিছু মহাজন নিজের নামে লিখিয়ে নিয়েছে। তোমরা আনন্দে থাকো, আমি চলি গো। কিন্তু আমাদের ধারের টাকা, সেটা তো ফিরিয়ে দিতে হবে। এতদিন অনেক মানুষকে ঠকিয়েছে, এখন এইটুকু তার শাস্তি। কৃষক বাঁচলে তবেই দেশ বাঁচবে। তোমরা না থাকলে মানুষের খাবারের যোগান কে দেবে? যাও, নতুন করে সব শুরু করো, কেমন? ঠিকই বলেছ, আর কোনো ভুল করব না, কোনো ফাঁদে আর পা দেব না। এটাই হবে সঠিক সিদ্ধান্ত। যাও, তোমার জমির কাগজ বুঝে নিয়ে এসো, কেমন? হ্যাঁ হ্যাঁ, আর দেরি করা ঠিক হবে না। আবার দেখা হবে ভাই, আবার দেখা হবে। গ্রামের ছোট্ট কোণে পুকুরের ধারে একটা কাঁচা জরাজীর্ণ